কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা সাদা কালো। চেনামু জানা সুর জীবনের ছন্দে হেঁটে বহু দূর। উষ্ণ চায়ের কাপে গল্পের মালা গেঁথে জীবনটা খুঁজবে স্বপ্ন আলো। সাদা কালো সাদা কালো সাদা কালো সাদা কালো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রতিভাবান মানুষদের নিয়ে নিয়মিত আটশো সাদা কালো। আর যারা এমন সুন্দর মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ খান গাইস। ভালোবাসার দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন সংস্কৃতি, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের নিয়ে সাজানো হয় এই আটশো সাদা কালো। আজও তার ব্যতিক্রম নয়। সাদা কালোর আজকের পর্বে আমাদের মাঝে আছেন তেমনই একজন গুণী এবং ভীষণ সফল মানুষ। আমরা কথা বলবো এবং শুনবো তার জীবনের অতীত, বর্তমান এবং সফলতার নানান প্রসঙ্গ নিয়ে। আমার সাথে আছেন কবি, রাজনীতি বিশ্লেষক এবং সম্পাদক G9 ডাক্তার সাখাওয়াত হোসেন শায়ন। সাদা কালো স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভাই, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই, আপনি একজন লেখক, আপনি লেখালেখির সঙ্গে কি হচ্ছে? এটা ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল মনের মধ্যে যে লেখার প্রতি ঝোঁক। যেমন আমি যখন প্রাইমারি স্কুল পড়ি তখন থেকেই পারিবারিক আগ্রহের কারণে আমার বড় ভাইরা কারিগর পড়াশোনায় পড়তে, গল্প উপন্যাসের বই তাদের ছিল, পত্রিকা পড়তে, সেগুলো আমরাও যখন আমি হাতে নিতাম পড়তাম আগ্রহ। আমার এক বড় ভাই, উনি নিজে তখন স্কুল লাইফে লেখালেখি করতেন, কবিতা লিখতেন, গল্প লিখতেন। তো তিনি এখন অবশ্য কবি এবং একটা লিটল ম্যাগেরও সম্পাদক, খনন নামে একটা লিটল ম্যাগাজিনের সম্পাদক প্রকাশক বাদল সাহেব। তার লিখতে দেখে আমার আগ্রহ হতো যে আমিও লিখি। আর একটা হচ্ছে আমি কালচারাল প্রোগ্রামে ছোটবেলা থেকে যুক্ত ছিলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচিতে ছিলাম, এখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তারপরে জাতীয় বিজ্ঞান মেলা, বিভিন্ন রকমের যে জেলা পর্যায়ে, শরীরপুর জেলায় বড় হয়েছে, ক্লাস 9 পর্যন্ত পড়েছি এখানে। সেখানে স্কুলের যে বিভিন্ন রকমের প্রতিযোগিতা, মুসলিম পত্রিকা সহ বিভিন্ন কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতাম এবং ওইখানে পুরস্কৃত হতাম। এইসব করতে করতে গিয়ে শিল্পকলা একাডেমি, শিশু একাডেমিতে তৈরি করতাম এবং এক পর্যায়ে আমি ওইখান থেকে কেন্দ্রীয় পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে আমি পুরস্কৃত আছি। জাতীয় বিজ্ঞান মেলায় আমি 2 বার জাতীয় পর্যায়ে এসে, জেলা ফার্স্ট হয়ে জাতীয় পর্যায়ে এসে সেখানে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, একবার বিশেষ পুরস্কার পেয়েছি। এইসব করতে গিয়ে যেহেতু সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত এবং আমার বড় ভাইকে লিখতে দিতাম, আস্তে আস্তে অন্য লেখকদের সঙ্গে পরিচয় হলো, আগ্রহটা আরও বাড়ল। শুরুর দিকে তখন ধরেন বিভিন্ন ওই স্মরণিকা, ম্যাগাজিন এই টাইপের লিখতাম। আস্তে আস্তে সেটা যখন আমি ঢাকায় এলাম, ঢাকায় আসার পরে জাতীয় পত্রিকায় লেখা শুরু করলাম। আপনার লেখা যখন প্রথম প্রকাশিত, সেটার অনুভূতি কেমন ছিল? সাংঘাতিক ভালো লাগার অনুভূতি। মানে স্কুল বয়সে প্রথম আমার লেখা প্রকাশিত হয়, আর জাতীয় পত্রিকায় প্রকাশিত হয় আমি যখন ডাক্তারি পড়ি, ঢাকা ডেন্টাল কলেজে পড়ি। আচ্ছা, তো ওই সময় ধরেন একটা জিনিস আমি প্রায় বলি, এটা যে মানুষের খুব সহজাত প্রবৃত্তি আছে কিছু জিনিস ভালো লাগা। তার মধ্যে একটা হচ্ছে স্ক্রিনে নিজের ছবি দেখা। যত বেশি অভিনয় করুক, যত বেশি বারবার তারপর নিজেকে স্ক্রিনে দেখা হয়, এটা ভালো লাগে। বারবার ছাপার অক্ষরে নিজের নাম লেখা, যে আমার নাম ছাপার অক্ষরে পত্রিকা, ম্যাগাজিন দেখছি, এটা একটা ভালো লাগে। সন্তানের এগুলোর প্রতি মানুষের আকর্ষণ এবং ভালো লাগা কখনো কমে না। সেই ক্ষেত্রে বুঝে নেবার যে জীবনে প্রথম দিকে যখন প্রথম
নিজের সৃষ্টি, কবিতা, গল্প বা কোনো প্রতিবেদন পত্রিকায় ছাপা হয়েছে এবং সেখানে নিজের নাম দেখছি এবং সেই লেখা পড়ে কেউ যদি ভালো বলে এবং উৎসাহিত করে, সেই ভালো লাগে আসলে মানে সেই অনুভূতি প্রকাশ করবে অন্য লেভেলে তুলনা করবে। রাইট, একদম দারুণ বলেছেন। আর শান্তনু ভাই, আপনি একজন রাজনীতি বিশ্লেষক। একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে 2024 সালের জুলাই আন্দোলনকে আপনি কিভাবে দেখেন? আমি রাজনীতি বিশ্লেষক এবং কলামিস্ট হিসেবে বহু বছর ধরে মোটামুটি আমার প্রস্তুতি রাখি। আমি সাংবাদিক করেছি। আমি দৈনিক আত্মজাতের সাপ্তাহিক মেঘনা, তারপর ভোরের কাগজে জায়জাদিন, দৈনিক 1992 সালে যেটা হয়েছিল জায়জাদিন প্রতিদিন, সেখানেও আমি চাকরি করেছি, কাজ করেছি। তারপরে সাপ্তাহিক জায়জাদিন 6 বছর আমি সাব এডিটর, সিনিয়র সাব এডিটর হিসেবে কাজ করেছি, কলাম লিখেছি। এর মাধ্যমে যেহেতু আমি রাজনৈতিক বিষয় নিয়ে বেশি লিখতাম আর ছাত্র জীবনে ছাত্র রাজনীতি করতাম, তবে রাজনীতির দিকে আমার একটা ঝোঁক আছে এবং পর্যবেক্ষণ করতে পছন্দ করি। সেটা স্টুডেন্ট আগে তাহলে যখন 2008 সালের পরে 1/11-এর পরে একটা সরকার গঠিত হলো এবং তারপরে যখন দেখলাম আস্তে আস্তে 14 নির্বাচনটা একতরফা বা অভিনব একটা সরকার হলো এবং সরকারটা আস্তে আস্তে ফ্যাসিবাদে দেশে হামলা মামলা, গণতন্ত্রহীনতা, ব্যাপকতা লাভ, এইসব মানসিকভাবে আমার জন্য পীড়াদায়ক ছিল। এবং যেহেতু এই বিষয়ে আমি সমালোচনা করে লিখিটা করছিলাম, তাহলে আমার মধ্যে অনেকের মধ্যে আকাঙ্ক্ষা সবসময় ছিল যে এই ফ্যাসিবাদের কবল থেকে দেশ মুক্ত হবে। কিন্তু আমরা অনেক বলছি, লিখছি, যারা মাঠে আন্দোলন করার তারা মাঠে আন্দোলন করেছে, খুনের শিকার হয়েছে, হাজার হাজার মামলা পাহাড় জমেছে, তাদের নামে লক্ষ লক্ষ মামলা, এই প্রক্রিয়া চলছিল। এর অবসানটা ঠিক কবে হবে এটা অনিশ্চিত ছিল। সেই বিবেচনায় যখন 24-এর গণঅভ্যুত্থান শুরু হলো, তখন আমরা সবাই আশায় মুখ করতাম যে এবার কিছু একটা হবে। এবং যখন দেখলাম যে ছাত্র জনতা অরাজনৈতিক, নির্দলীয়, তারা পর্যন্ত মাঠে নেমে গেছে, যখন দেখলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ইয়াং জেনারেশন যারা রাজনীতি এতে আমরা জানি না, তারা দেশ নিয়ে ভাবে না, তারা একটু আত্মকেন্দ্রিক, তারা ভার্চুয়াল মিডিয়ায় বিচরণ করে, তারা বিদেশ যাওয়ার চিন্তা করে, সেই ছাত্ররা রাস্তায় নেমে আসে। যখন দেখলাম স্কুলের শিক্ষার্থীরা পর্যন্ত নেমে আসে এবং এই শিক্ষার্থীদের সঙ্গে তাদের অরাজনৈতিক, নির্দলীয় সাধারণ বাবা মা তারাও নেমে গেল, তখন মনে হলো এই চাকরির জন্য চাকরির ক্ষেত্রে বৈষম্যের বিলুপ্তি কেন্দ্র করে আন্দোলনটা শুরু হলে এটা একটা সার্বজনীন ফ্যাসিবাদ পতনের আন্দোলনের রূপ নিয়েছে এবং তখন এটিকে বিজয় সুনিশ্চিত। ব্যাপার হচ্ছে এটা খুব বেশি প্রত্যক্ষ আমি করতে পারিনি, কারণ 16 জুলাই আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনকে যে হত্যা করা হয় তার প্রতিবাদে তাদের স্মরণে 17 জুলাই এটা গায়েবানা জানাজা ছিল বায়াতুল মোকাররম মসজিদে। আমি ওইখানে নামাজ পড়তে যাই, জানাজার নামাজ এবং ফলে আমি জেলে ছিলাম পুরো টাইমটা। ফলে জেলে কিছুটা সংবাদ মাধ্যমের খবর, কিছুটা যারা নতুন করে দিচ্ছে জেলে তাদের কাছ থেকে শোনা, নিজেদের আলোচনা, রেডিওতে বিদেশি চ্যানেলকে কিছু শোনা, বিবিসি শোনা, এইগুলো করে আমরা সংবাদ সংগ্রহ করতাম। এবং আমি সিবাদের পতনের পরে তাদের পরের 6 আগস্ট মুক্তি পাই। কিন্তু তারপরও সার্বক্ষণিকভাবে আমাদের উৎকণ্ঠা, আমাদের ভাবনা, ওখানে সিনিয়র বিএনপি, জামাতের সিনিয়র নেতৃত্ব ছিলেন, সারাক্ষণ আলোচনা এটাই ছিল। কিন্তু আমাদের মধ্যে একটা আশা তৈরি হয়েছিল যে এইবার এই ফ্যাসিবাদের পতন হবে, কারণ সম্পৃক্ততা এত ব্যাপক এবং এতটা নির্দলীয় সাধারণ মানুষ এবং এতটা সার্বজনীন। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো বিরতির পর অল্প কিছু। স্মৃতির পাতায় কত গল্প এঁকে শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে সবকিছু মিলে মিশে এই আছে ভালো। সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো। সাদা কালো।
সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কথা বলছিলাম আমরা তারুণ্যময় কবি, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থর সাথে। সায়ন্ত ভাই, এবার জানবো আপনার ব্যক্তিগত জীবন এবং পরিবার। আমি জন্ম নিয়েছি শরীয়তপুরে, ওইখানে বেড়ে উঠেছি। আমরা আর ভাই দুই বোনের মধ্যে আমি সবার ছোট। আমার ভাইদের মধ্যে দিয়ে যদি আমি বলেছি একজন কবি, আর এখন আমার পরিবার মধ্যে আমার স্ত্রী, দুই সন্তান, আমার স্ত্রী, আর আমার দুই সন্তান, ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, আর মিডিয়ায় যত সম্ভব পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের পক্ষে ভূমিকা রাখার জন্য লেখালেখি প্রসঙ্গে প্রথমে শুনলাম আপনার লেখালেখি বাংলাদেশের আবহাওয়া সাদরে হচ্ছে, কিন্তু আপনার পরিবার আপনার লেখালেখিটাকে কিভাবে দেখে? ডেফিনেটলি ভালো লাগে না, কারণ পরিবার যদি উৎসাহ না পেলে, সহযোগিতা না পেলে, পরিবেশ না পেলে করা সহজ না। যদি কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়, একটু জীবনযাপন করে, তাদের লেখার ধরন একরকম, বই লিখেন, তাদের লাইফস্টাইল একরকম। যারা পারিবারিক জীবনযাপন করে, পারিবারিক জীবনযাপন করা লেখকদের জন্য যদি পরিবারের পক্ষ থেকে সহযোগিতা এবং উৎসাহ না থাকে, তাহলে লেখালেখি চালিয়ে যাওয়া খুব কঠিন। কারণ সেখানে একটা লেখার পরিবেশ দরকার, পড়ার পরিবেশ দরকার। তারা যাতে এই লেখালেখি এবং পড়ার ক্ষেত্রে কোনো ব্যাঘাত না ঘটায় বা তাকে যেন নির্বিচ্ছিন্নভাবে একটু সময় দেয়, সহযোগিতা করে, খুব গুরুত্বপূর্ণ। ফলে লেখকদেরকে সাংসারিক জীবনের বাইরের যারা নিজের মতো চলেন তাদের ব্যাপারে আলাদা, কিন্তু যারা সাংসারিক জীবনযাপন করেন তাদের জন্য পরিবারের সহযোগিতা খুব, সেটা আমি পাই। আপনি লেখালেখির অনুপ্রেরণা পাচ্ছেন? আমি আগে বলেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। মূলত পরবর্তীতে এসে এটা বই আকারে প্রকাশ করার বিষয়। আমি দীর্ঘদিন ধরে লিখি, পত্রিকায় লিখি, কলাম, সাপ্তাহিক জায়গায় আমি প্রতিদিন একটা কলাম লিখছি 6 বছর বেশি সময়। তার আগে সাপ্তাহিক নাম মর্যাদা লিখেছি, কিন্তু তখন আমার বই প্রকাশ করার কথা, আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু আমি এগোই নিয়ে এই জন্য যে আমার এরকম একটা আকাঙ্ক্ষা ভেতরে ছিল যে আমি নিজের টাকা খরচ করে, নিজের টাকা দিয়ে নিজে, অথবা কারো কাছে সেধে বলতে যাবো না, ধর্ণা দিব না, আমার একটা বই প্রকাশ করবো, আমি লিখতে থাকবো, আমার লেখা পাঠক পড়বে, তারা যদি পছন্দ করে, প্রকাশকের যদি চোখে পড়বে এবং সে যদি মনে করে যে হ্যাঁ ওর লেখা বই প্রকাশ করা যায়, কিন্তু তার প্রকাশনের জন্য ক্ষতির কারণ হবে না, ভালোই হবে, এবং প্রকাশক যদি আগ্রহ দেখান, তাহলেই আমি শুধু তখন প্রকাশ করবো। এর আগে নিজের টাকায়, নিজের উদ্যোগে, নিজের খরচে বই প্রকাশ যাব। কিন্তু আমাকে আমার একজন শিক্ষক, বড় শিক্ষক আছে, উনি কবি এবং লেখক, ইংরেজি প্রফেসর ছিলেন। স্যারের সঙ্গে আমার এখনো নিবিড় যোগাযোগ আছে। স্যার তাই বলতেন, যতদিন পর্যন্ত তুমি তোমার এই লেখাকে মলাটবদ্ধ না করছো, ততদিন এটা অ্যাসেট হচ্ছে। সাধারণত তুমি লিখছো, প্রচুর লিখছো, তোমার অনেক পাঠক আছে, কিন্তু তুমি মলাটবদ্ধ করা দরকার। আমি একই কথা বলতাম, স্যার কেউ তো বই প্রকাশ করতে পারেন, তুমি চায়, তো বলতো তুমি বলো। না, আমি বলবো না, ওটাই তো আমার প্রিন্সিপাল। তো কি পরে এক সময় বিদ্যা প্রকাশের প্রকাশক সর্বাধিকারী মুজিবুর রহমান, আচ্ছা, উনি একবার কথাটার সঙ্গে আগ্রহ দেখালেন যে তুমি তো লিখতে পারো, তোমার পেশার সাবজেক্ট নিয়ে লিখতে পারো, যদি কলাম লিখোগুলো বই করতে পারো। পরে আমি বললাম আমার আগ্রহ, আমার কলাম লিখি, রাজনীতি বিশ্লেষণ করি, ওইটা অনেকে জানেন বা ওইটার পাঠকপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা আছে। এটার ক্ষেত্রে আমি চিকিৎসক হিসেবে অনেকে জানেন হলো ওই বিষয়ে লেখা নিয়ে আগ্রহ করতে পারে, কিন্তু আমি রাজনৈতিক বই দিব একটা, কবিতায় আমার আগ্রহ আছে। আমার কবিতা দেখেন যদি আমি আমার এই আগ্রহ, আমি এই কবিতা জমেছি। পরে বললো তুমি একটু পান্ডিত জমাটা, ওইটা কবিতা। আমি 1/11 পরবর্তী বাংলাদেশ অনিশ্চিত যাত্রী নামে একটা রাজনৈতিক প্রবন্ধের বইয়ের পাণ্ডুলিপি দিলাম, সঙ্গে আমি 130টার মতো কবিতা বাছাই করে আমি জমা দিলাম। ওনাদের এডিটোরিয়াল প্যানেল সেখান থেকে 130টা থেকে 126টা কবিতা তারা বাছাই করে গ্রহণ করলেন, জমা করা যায়।
এই শুরু হলো কবিতার বই প্রকাশ। গত 6 বছরের মধ্যে প্রতি বইমেলায় আমার একটা কবিতার বই কমন হয়েছে। তার সঙ্গে আমার গল্প গ্রন্থ আছে একটা, আমার প্রবন্ধের বা রাজনৈতিক প্রবন্ধের বই আছে। আমি যে জেলে ছিলাম ওইটার অভিজ্ঞতার সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানীয় গত বছর বইমেলায় জুলাই গণঅভ্যুত্থান যে জীবনের উপরে বই আছে। এর বাইরে আমার উপন্যাস একটা প্রকাশিত হয়েছে গত বছর বইমেলায় অনন্যা। আমার বাকি বইগুলো সব বিদ্যা প্রকাশিত, আর অনন্যা গত বছর উপন্যাস হয়েছে। ফলে সব মিলিয়ে বাইরে রাজনৈতিক বইয়ের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বই বেশ হয়েছে, আলোচিত হয়েছে, সেটা হচ্ছে আওয়ামী আমলের 3 নির্বাচন 2014, 18 এবং 24 নিয়ে এই বই করেছে আমি আওয়ামী লীগ ক্ষমতায়। 24 সালের জানুয়ারিতে নির্বাচন হলো, ফেব্রুয়ারি বই মেলায় আগের 2টি ইলেকশন আমার লেখা রেডি করা ছিল। ইলেকশনের পর ওইটাকে ইনক্লুড করে বেশ ভালো পর ওই একটা বই আমি করেছি, খুব অথেন্টিক এবং স্ট্যাটিস্টিক্স বিভিন্ন বিশ্লেষণ সহ। ফলে আমি এর সঙ্গে রাজনৈতিক প্রবন্ধ, গল্পগ্রন্থ, উপন্যাস, কবিতা, এই 4টা শাখায় আমার প্রকাশিত গ্রন্থ আছে। এবং দারুণ। শান্ত ভাই, আপনি রাজনৈতিক প্রসঙ্গটা যেহেতু আনবেন, সেহেতু আমি প্রশ্ন করতে চাচ্ছি, একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে 2026 সালের আসন্ন নির্বাচন আমি এই প্রশ্নে যাওয়ার আগে, যেহেতু আমি কয়েকটা বই এনেছি এবং কবিতাকে ভালোবাসি, আজকে বলতে চাই যে আমার যে সর্বশেষ বই মেলায় অপেক্ষায় আসলে প্রতীক্ষায় কাটা বলছে এই কবিতার বইটা, এবং এর প্রতিটা কবিতার বইতে শতাধিক কবিতা আছে। তৃতীয় প্রয়াণ এটা একটা কবিতা। বেদনার মানচিত্র, স্মৃতি ঘরে একা, প্রেমের গ্রহে দহনের গান। এবং আমার কবিতার বৈশিষ্ট্য হিসেবে আমি মনে করি যে অনেকে কবিতা পড়তে চান, কবিতা খুব কঠিন জিনিস। আমি কবিতা খুব সহজ করে দেখি, সহজ করে লিখি। এর প্রথমে আমি কবিতার একটা থিম রেডি করি যে এই বিষয়টা এটা আমি ধারণ করি বা আমার ভালো লাগে এবং অনেকের সঙ্গে হয়তো মিলে যাবে এরকম একটা, সেটা রাজনৈতিক হোক, সেটা সোশ্যাল হোক, সেটা মনস্তাত্ত্বিক হোক, সেটা প্রেম হোক, বিয়োগ হোক, প্রকৃতি হোক, এরকম একটা বিষয় এবং থিম ঠিক করে এটা নিয়ে মনে মনে ভাবতে থাকি অনেক সময়। ভাবতে ভাবতে এক সময় যখন মনে মনে কবিতাটা প্রায় তৈরি হয়ে যায়, তারপর আমি এইভাবে করে বইগুলি হয়েছে। এবং শব্দ চয়নের বেলায় একটু সহজ শব্দ চয়নের চেষ্টা করি, যাতে সবার বোঝার জন্য সুবিধা। কবিতাটাকে সবাই জানে যে কঠিন মনে করে, এটা পাঠ করা থেকে দূরে থাকে এবং কবিতার পপুলারিটি কম, ওইটা কিভাবে ওভারকাম করা যায়, এই চেষ্টাটা আমার কবিতায়। এবার আসি রাজনৈতিক বিষয়, বলছি যে এবারে নির্বাচনকে কিভাবে, এই নির্বাচন নিয়ে নানান রকম অনিশ্চয়তা ছিল, এখনো কেউ কেউ মনে করেন অনিশ্চয়তা আছে, কিন্তু আমি মনে করি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে এবং নির্বাচন হবে দেশের স্বার্থে, রাজনৈতিক দলগুলোর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের অর্থনীতিকে এগিয়ে টিকিয়ে রাখা, এগিয়ে নেওয়ার স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। ফলে নির্বাচন হবে, নির্বাচনটা গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠুভাবে যাতে হয়। সরকারের কিছু চ্যালেঞ্জ আছে, একটা জাতীয় নির্বাচনে বাংলাদেশের মতো সমস্যা সংকুল দেশে, বহুমতের দেশে যা যা কমনলি হয় সেই চ্যালেঞ্জগুলো আগের মতো এবারও আছে। পাশাপাশি 2টা নতুন চ্যালেঞ্জ এবার যুক্ত হবে। একটা হচ্ছে ভার্চুয়াল মিডিয়ার অপব্যবহার কীভাবে রোধ করবে নির্বাচন কমিশন বা সরকার, যে যাতে বিভিন্ন প্রার্থী বা দলের চরিত্র হনন মিথ্যাভাবে আইআই ব্যবহার করে করতে না পারে, এটা একটা বড় চ্যালেঞ্জ এবার। আরেকটা হচ্ছে প্রকৃত ফ্যাসিবাদ, যে আওয়ামী লীগ, যাদের পেছনে অবৈধ টাকা এবং অবৈধ অস্ত্র রয়ে গেছে এবং তারা যে কোনো সময় দেশে একটা অরাজকতা তৈরির চেষ্টা করতে পারে, সেটিও নজরদারি রেখে এই 2টা বড় চ্যালেঞ্জ মোকাবেলা যদি করতে পারে নির্বাচন কমিশন সরকার মিলে, তাহলে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক উত্তরণ হবে এবং সেটা হতেই হবে। কেউ যদি বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের রাজনীতি প্রশ্নিত হয়ে পড়বে এবং তারাই একদম অনেক দারুণ বলছেন। আশা করছি আমাদের 2026 সালের আসন্ন নির্বাচন অনেক ফলপ্রসূ হবে এবং আমাদের দেশের জন্য অনেক মঙ্গল। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে।
কথা বলছিলাম কবি, রাজনীতি বিশ্লেষক এবং কলামিস্ট ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্তের সাথে। সায়ন্ত ভাই, এখন কথা বলবো একদমই আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে, ব্যক্তিগত ভালো লাগে খারাপ লাগে নিয়ে। প্রথমে জানতে চাইবো আপনার প্রিয় খাবার। আমার প্রিয় খাবার হচ্ছে ভাত, সাদা ভাত। সাদা ভাত মানে এমনি বিস্কুট আমি পছন্দ করি না। যেখানে সাদা ভাত খাওয়ার সুযোগ আছে সেখানে আমি পছন্দ করি। মানে ভালোই লাগে না বলে খাই না, স্বাস্থ্য সচেতন বলে খাই না এরকম না। আর ভাতের সঙ্গে বিভিন্ন রকমের ভর্তা, আর মাছ মাংস করতে গরু মাংস, মাছের মধ্যে ইলিশ মাছ, চিংড়ি মাছ, অন্য যে কোনো মাছ খাই, গুড়া মাছ পছন্দ করি, কিন্তু ভাত এবং ভর্তা আমার হচ্ছে প্রিয়, একদম বাঙালিয়ানা পুরের খাবার। তালিকা। একদম। আপনার প্রিয় পোশাক? আমার প্রিয় পোশাক হচ্ছে পাঞ্জাবি পরতে ভালো লাগে, কিন্তু অফিসিয়াল কারণ বা নানান কারণে শার্ট প্যান্ট পরতে হয়, পাঞ্জাবি সবচেয়ে বেশি পছন্দ। আপনার প্রিয় ব্যক্তি? আমার প্রিয় ব্যক্তি আমার মা। এরকম যে আমি দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে আমার ফেসবুক প্রোফাইলে আমার মায়ের সাথে অনেকে বলেন যে ধর্মীয় কারণে দেওয়া উচিত হচ্ছে না, কিন্তু আমি আমার ভালোবাসার কারণে আমি রাখি, মনে করার জন্য যে প্রতিদিন যেন মাকে একটা দেখি। আমি ফেসবুকে দেখি, বাসায় ছবি রাখলেও কোথাও দাঁড়িয়ে রাখলে আমি প্রতিদিন হয়তো দেখা হবে না, কিন্তু ফিরে আমার মা গত হয়েছে, আমি 6 বছর হয়েছে। আমার মা এমন একজন মা যে তিনি এই সহনশীলতার উদাহরণ, ধৈর্যের উদাহরণ। 10টি সন্তান এই যে জন্ম দিয়ে মানুষ করা, বড় করা, তার মধ্যে কখনো অনেক মায়ের এই সন্তানকে এমনি দুষ্টুমি করে বা রাগ করেও একটা সিলি গালি হয়েও দেন। আমি আমার মায়ের প্রতি কখনো গালি সন্তানকে একটা সিলি গালিও দিয়েছেন, যেটা সাধারণভাবে খুব ভালো মায়েরও দেন, অনেকে দেন দুষ্টুমি করে সন্তান। ফলে এইরকম ধৈর্য, নিরীহ, মানবিকতা, সততা সব মিলিয়ে আমার কাছে মনে হয় আমার মাকে যদি আমি অনুসরণ করতে পারি, এটাই আমার আদর্শ। একদমই সত্যি। লেখক হিসেবে আপনার প্রিয় লেখক এবং রাজনীতিবিদ হিসেবে আপনার প্রিয় রাজনীতিবিদ? লেখক হিসেবে প্রিয় লেখক অনেকেই আছেন, যেমন আমি আখতারুজ্জামান ইলিয়াস স্যার আমার সরাসরি শিক্ষক, কলেজে শিক্ষক ছিলেন। স্যারের লেখা আমি খুব পছন্দ করি, তার লেখার যে লেখার ধরন সবকিছু। আর মানে পপুলিস্ট লেখক হিসেবে বা আরেক দিক বিবেচনা করে আমি হুমায়ুন আহমেদ আমার প্রিয় লেখক। হুমায়ুন আহমেদ এই জন্য প্রিয় লেখক, অনেকে ওনার লেখা বলেন যে একটু হালকা লেখা, একটু রসবন্তি, অন্যদেরকে নিয়ে যান। আমার কাছে মনে হয় এই লোকটি বাঙালিকে শরৎচন্দ্র পড়ে বাঙালি পাঠককে বইমুখী করার যে অভ্যাস তৈরি পড়ার অভ্যাস তৈরি করার হুমায়ুন আহমেদের মতো কেউ পারে। তার মানে তিনি পেরেছেন, তার লেখায় এরকম একটা আকর্ষণ বোধ আছে যেটা সবাইকে টেনে নেয়। খুব সহজ করে গিয়ে গিয়ে এমন একটা জিনিস তিনি তুলে দেন যেটা চিন্তার খোরাক জাগে। তার মিসিরালি বলেন, তার মুসলিস বলেন, তার নর্মাল অন্য গল্প উপন্যাস বলেন, এমনকি মুক্তিযুদ্ধের প্রশ্নটার গল্প বলেন, মানবিকতা সব মিলে আমার মনে হয় সুখপাঠ্য, পড়তে ভালো লাগে, হাসতে পারি পড়ে, আবার চিন্তার খোরাকও পাওয়া যায়। সব কিছু মিলিয়ে বিবেচনায় হুমায়ুন আহমেদ দারুণ বলেছেন। হুমায়ুন আহমেদ আমারও খুব প্রিয়। আপনার জীবনের এমন কোনো মজার স্মৃতি যেটা আমাদের সাথে শেয়ার করলে? রাজনীতিবিদ হিসেবে একটা প্রশ্ন ছিল, প্রিয় রাজনীতিবিদ, যদিও তার শুরুটা রাজনীতি দিয়ে নয়, এখনো পর্যন্ত আমার কাছে দুজন মানুষের রাজনৈতিক দর্শন, চিন্তা এবং কাজ ভালো লাগে। একজন হচ্ছে মাওলানা ভাসানী, আর একজন জিয়াউর রহমান। এই দুইজনের যে রাজনৈতিক দর্শন আর জিয়াউর রহমানের যে উন্নয়ন এবং গণতান্ত্রিক উত্তরণের তার যে চেষ্টা এবং তার যে ভূমিকা, বাংলাদেশকে ইন্টারন্যাশনাল তুলে ধরবার যে ভূমিকা, এই বিবেচনায় পরবর্তী ধাপে আমাদেরকে মানে জিয়াউর রহমানকে নানান কারণে আদর্শিক মনে হয়, সাধারণ জীবনযাপন করা একজন মানুষ। আর মাওলানা ভাসানীর সামগ্রিক জীবন, রাজনীতি, দেশের মানুষের এবার জানতে চাচ্ছিলাম আপনার জীবনের এমন কোনো মজার স্মৃতি যেটা আমাদের সাথে শেয়ার করলে আমরাও একটু মজা পাবো, আনন্দ পাবো। মজার স্মৃতি তো অনেক হয়, সেটা পেশাগত জীবনে হয়,
ব্যক্তিগত জীবনে হয়। ব্যক্তিগত জীবনে হয়, এরকম অনেক মজার স্মৃতি আছে। বিশেষ করে ধরেন আমাকে রাস্তাঘাটে দেখলে অনেকে যারা অবশ্য মাঝে মাঝে দেখেছেন, খুব রেগুলার দেখেননি ওরকম না, এবং কিছু বা আবেগেই হয়তো বলে সেগুলো, আপনি ব্যারিস্টার সায়ন্ত না? আমি বললাম না, আমি ব্যারিস্টার সায়ন্ত না, আমি ডাক্তার সায়ন্ত। ফলে আপনি যে কথা বলে এটা তো আমরা তো ভেবেছিলাম ব্যারিস্টার। এইরকম মানুষের মধ্যে এইরকম এক্সপ্রেশন দেখতে আমার মজা লাগে। আমি পেশাগত জীবনে অনেক সময় রোগীদের নানান রকমের মজার মজার ঘটনা ঘটান। এরকমও হয়েছে যে একজন রোগী এসছেন, তিনি তার চোয়ালে প্রচন্ড ব্যথা, দাঁতে ব্যথা, এবং তার কি সমস্যা বলেছেন শুনেছি, নোট নিয়েছি, তারপর তার হিস্ট্রি নিয়েছি, সুবিধা পয়েন্ট সব বলেছেন। যখন বলেছি যে এবার ওই এক্সামিনেশন টেবিলে ইউনিটে শুয়ে তাকে দেখবো বলছি, ঠিক আছে একটু বসে না করেন, তখন সে বলছে যে রোগী তো আমার স্ত্রী। স্ত্রীকে নিয়ে আসেনি, তার থেকে তার কষ্ট সব শুনে নিজে এসে ডক্টরকে সব বলেছে, সব কিছু পেশেন্টের পক্ষ থেকে উনি আগে বলেননি যে রোগী উনি না। এরকম ঘটনা, এরকম বহু ঘটনা ঘটে। আচ্ছা, এরকম অসংখ্য মজার স্মৃতি হচ্ছে। আপনি সামাজিক অনেক কাজকর্ম করেন, সোশ্যাল ওয়ার্ক করেন, সেই সম্পর্কে কিছু। সোশ্যাল ওয়ার্ক বলতে ধরেন একটা হচ্ছে মানে রেগুলার সোশ্যাল ওয়ার্ক বলতে যেটা বুঝি, আমি যেহেতু ডাক্তার, আমার পরিচিত জনরা, এলাকার যারা অনেক সময় নানানভাবে চিকিৎসা নিয়ে বিপদগ্রস্ত থাকে, তারা রোগীর মুক্তি করার ব্যাপারে সহযোগিতা চান, রোগীর চিকিৎসার ব্যাপারে সহযোগিতা চান, কোথায় যাবেন সেই ব্যাপারে চান, একটা রোগীর আর্থিক সমস্যা আছে, এই চিকিৎসা তার ব্যয়টা বহন করা সম্ভব নয়, তার সহযোগিতা দরকার। এইসব ক্ষেত্রে এটা আমার পেশার সঙ্গে যুক্ত, এই সামাজিক এর বাইরে আপনার বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটির সঙ্গে আমি যুক্ত। ওর মাধ্যমে আমি যেহেতু ম্যাক্সিলোফেশিয়াল সার্জন এবং ওরাল ক্যান্সারের চিকিৎসা সাবজেক্ট, সেই ক্ষেত্রে ওরাল ক্যান্সার বাংলাদেশে এত বেশি, এবং এর কারণে মানুষ যে শারীরিক আর্থিক ক্ষতি এবং জীবনহানি, সেটা চিন্তা করে এই রোগটা অনেকাংশে প্রতিরোধযোগ্য। আমার যত দ্রব্য ছেড়ে দেওয়াতে পারলে এবং একটু ওরাল হাইজেন মেনটেন করাতে পারলে এর অনেকাংশে প্রতিরোধ করা যায়। সেই বিবেচনায় রেখে ওই ওরাল ক্যান্সার সোসাইটিতে আমরা বিভিন্ন জায়গায় প্রিভেন্টিংয়ের জন্য স্ক্রিনিং ক্যাম্প, এটা ফ্রি চিকিৎসা ক্যাম্প, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, তারপরে বামোস ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের একটা অর্গানাইজেশন আছে, ওটার সঙ্গে অনেকদিন ওটার সঙ্গে আছি, সেখান থেকে ক্যাম্প, এটা বাংলাদেশ ডেন্টাল সোসাইটিতে আমি এক্সিকিউটিভ বডিতে এক সময় ছিলাম, সেখান থেকে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এগুলি মানে আমি মূলত যেহেতু ডাক্তার, সেজন্য আমার সোশ্যাল ওয়ার্কটা রোগ ব্যাধি প্রতিরোধ, চিকিৎসা, মানুষকে অ্যাভয়েড করা, এই রিলেটেড কাজটা আমি বেশি কাজ করছি। আপনার রেগুলার প্রফেশনাল ওয়ার্কটাই সোশ্যাল ওয়ার্ক। শান্ত ভাই, আমি জানি আপনি অনেক দুর্দান্ত কবিতা লেখেন এবং দুর্দান্ত আবৃত্তিও করেন বটে। বিদায় নেওয়ার মুহূর্তে আপনার কাছ থেকে একটা আবৃত্তি শুনবো, তবে তার আগে দর্শকের কাছ থেকে সুপ্রিয় দর্শক, নির্মাণবী হলের একটি বিখ্যাত বাণী দিয়ে শেষ করছি আজকের সাদা কালো। তিনি বলেছেন, জন্মদিনের উৎসব পালন করাটা ভুল, জীবন থেকে একটি বছর ঝরে গেল, তার জন্য উৎসব করা উচিত। সুপ্রিয় দর্শক, সাদা কালোর আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে, তবে আবার নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সম্মুখে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আমার প্রিয় নিজের লেখা কবিতার মধ্যে যেগুলো আমার বেশি ভালো লাগে, প্রিয় কবিতা, তার মধ্যে আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ প্রেমের গ্রহে তপনের গান। এই বইটি পড়ছি, পুরো চিঠি। এই শহরেই তোমার আমার বাস, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস। এই শহরে তোমার আমার প্রথম দেখার দিন, তবু হয় না দেখা, হয় না কথা, ভুলেও একদিন। তোমায় নিয়ে বড্ড গড়াই, পঙ্খিরা যে মনটা উড়াই, গল্প সাজাই আজকে প্রতিদিন, তবু তোমার আমার হয় না দেখা, ভুলেও একদিন। এই শহরেই তোমার আমার স্মৃতি কত শত, প্রথম ছোঁয়া, প্রথম চুমু, গল্প বিরত, আইসক্রিমে জীবন কামড়, রিক্সা চলার দিন। তোমার নামটি চলে যায় আজ। এই শহরে তোমার নাকি অবাধ বিচরণ, আমিও মাখি সূর্য রশ্মি, রাতে যাত্রী।
অগোত্রে পথ চলতে সুমুখ থেকে রাত্রি, তবু পাই না দেখা প্রিয় সে মুখ, ভুলেও একদিন। এই শহরে স্বপ্ন উড়াও, বেড়াও নাকি রোজ, ওই পাড়াতে সিনেপ্লেক্সে মন খোরাকি খোঁজ। ঝুম বৃষ্টির শব্দে তোমার পাগল পাড়া দিন, আজও আমি খুঁজি তোমায় নিত্য বিরামহীন। কফি শপের লাভ কর্নারে চেয়ারগুলো সব ভরা, দিব্যি চলে লেকের নৌকো তোমায় আমায় ছাড়া। আমার দু চোখ তোমার পানে খুঁজি প্রতিদিন, তবু পাই না দেখা সেই দুটো ভুলেও একদিন। তোমার অতি মন তুলে ঢায় ফেলে আসা দিন, একটা সময় পান সে কি নয় তোমার আমি দিন। সাদা কালো স্মৃতির পাতায় কত গল্প এঁকে, শিল্পটা সাজিয়ে জীবনের বাঁকে। সবকিছু মিলেমিশে এই আছে ভালো। সাদা